এটি সরকারের একটি ব্যর্থতা যে তারা এমন একজন উপদেষ্টাকে এক বা একাধিক জনকে নিয়ে এসেছে যাদেরকে নিয়ে পুরো বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রশ্ন তুলেছে। এবং আমি আমার জায়গা থেকে মনে করি যে প্রথমে আমরা নির্দলীয় মানুষ দেখতে গিয়ে অনেকজন মানুষকে হয়তো উপদেষ্টা পরিষদে যারা এসেছিল তাদেরকে নিয়ে সেই জায়গায় সেভাবে প্রশ্নটি করিনি, কিন্তু এখন আমরা প্রশ্নটি করতে চাই ঠিক এই কারণে, কারণ তাদের যতটুকু অ্যাক্টিভলি দায়িত্ব পালন করার কথা ছিল, তাদের যতটুকু এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে বেড়ানোর কথা ছিল মানুষের স্বার্থে, ততটুকু তারা করতে পারেনি। তারা আসলে ওই 5 বছরের গতানুগতিক সরকারের যে স্পিড, ওই স্পিড নিয়ে অনেকে কাজ করেছে। অনেকের স্পিড এর চেয়েও স্লো ছিল। কেন স্লো ছিল? কারণ তারা এই জায়গাটির এক্সপার্ট নয়। কেন স্লো ছিল? কারণ এই রাজনৈতিক বিষয়গুলোকে কিভাবে ডিল করতে হয়, আমলাতন্ত্রকে কিভাবে ডিল করতে হয়, এই জায়গাটুকুতে তারা এক্সপার্ট ছিল না। তারা বিষয়গুলো বুঝছে, ফ্যাক্ট চেক করছে, তারপর ডিসিশন নিচ্ছে। ফলে 5 বছরের একটি সরকার যতটুকু স্পিডে কাজটি করে, তাদের স্পিড অনেকের, কয়েকজনের এক্ষেত্রে আমরা দেখেছি স্লো ছিল। এক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার, নর্মালি একটি গতানুগতিক সরকার 5 বছরে যে কাজ করবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের 2 বছর সে কাজ করা উচিত, 1 বছর সেই কাজ করা উচিত। সেই জায়গায় অনেকেরই, আমাদের উপদেষ্টা পরিষদে যারা রয়েছে, সেই জায়গায় তাদের এই স্পিডটি তুলনামূলক অনেক কম ছিল এবং প্রত্যাশা অনুযায়ী যতটুকু আমরা আমাদের জায়গা থেকে তাদের অ্যাক্টিভনেস প্রত্যাশা করেছিলাম, আমরা ততটুকু দেখতে পাইনি। এটি আমাদের স্বীকার করতে কোনো বিন্দুমাত্র এখানে দ্বিধা থাকবে না। আপনি ফারুকের বিষয়টা হয়তো ভুলে গেছেন। ফারুককে নিয়ে এত আলোচনা, এত কথা, এত সমালোচনা, তারপরে তাকে স্টিল বসিয়ে রাখা হয়েছে, অথচ বহু যোগ্য মানুষ। আমি একটু প্রশ্নটা শেষ করি। ধরেন রাজমিস্ত্রি একটা বিল্ডিং বানাবে, তাকে সময় দেওয়া হয়েছে 1 মাস। বিল্ডিংটা সে 1 মাসে বানাতে পারবে, কতটুকু সফলভাবে বানাতে পারবে, সেই রাজমিস্ত্রির প্রধান ব্যক্তির দায়িত্ব হবে তার সকল মিস্ত্রিদেরকে নিয়ে যুগালি আরো যেটা বলে যোগ্য লোকদেরকে বসে বিল্ডিংটাকে সম্পূর্ণ করা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু প্রথম পরীক্ষায় ব্যর্থ আমার দৃষ্টিতে। কারণটা কি? তিনি যাদেরকে বসিয়েছেন উল্লেখযোগ্য 4-5 জন ছাড়া বাকি কারো রাষ্ট্র পরিচালনায় সেই অর্থে বড় কোনো অভিজ্ঞতা নেই। পাশাপাশি এরা খুবই বয়স্ক লোক। 3 নম্বর, এই 100 দিন এদের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি খুবই স্লো। শুধু স্লো না, খুবই স্লো। এর আগের সময়গুলোতে বাংলাদেশে যারা অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার সরকার এসেছিল, 3 মাসের মধ্যে তারা অনেক কিছু পরিবর্তন করেছে। ইভেন এমনও হয়েছে, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পর লতিফুর রহমান তিনি চিফ অ্যাডভাইজার হয়েছিলেন। 3 মাসের মধ্যে শেখ হাসিনার সকল প্রশাসনিক সিস্টেম তিনি ভেঙে ফেলেছিলেন এবং নির্বাচন হয়েছিল। পরবর্তীতে বিএনপি ক্ষমতা এসেছিল। আপনাদের হয়তোবা তখন আর ছোট কিছুটা হলেও আপনাদের মনে থাকার কথা। কিন্তু ডক্টর ইউনূসের কার্যক্রম দেখে মনে হচ্ছে তিনি একটা লম্বা টাইম থাকতে যাচ্ছেন বলে খুব ধীরে কাজ করছেন। যুবকদের আরো বেশি উপদেষ্টা মন্ডলীতে আনা, আরো অ্যাক্টিভ লোকদের আনা, আরো বেশি দ্রুত কাজ করার মতো লোকদের আনা, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না। তো বিষয়টা হলো ইউনূস সরকার কিন্তু বাংলাদেশের মানুষের লাস্ট ভরসা শব্দটা বলা উচিত না মুসলমানদের, আমাদের লাস্ট স্টেশন। তিনি ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। একটু জানতে চাই এই বিষয়গুলোর সঙ্গে এটাও বলবেন, আপনারা ছাত্ররা যে সরকার নিজেরাই গঠন করেছেন, সেই সরকার কি আপনাদের কথা শুনছে? আপনার কি মনে হচ্ছে এখন? আর প্রথম কথা, আপনি যদি ফারুকের বিষয়টি নিয়ে বলেন, আমরা ফারুকের বিষয়টি তখনই জেনেছি যখন পুরো বাংলাদেশ জেনেছি। কারণ আমরা চাইনি যে, যেহেতু একটি আমার নির্বাচন, আমার এখানে একটি আমার অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ওই দক্ষতাটুকু দেখাবে যে তারা এমন একজন উপদেষ্টা নিয়ে আসবে যিনি সর্বজন গৃহীত হবে এবং যিনি ওই বিষয়ে ওইটুকু তার যোগ্যতা এবং দক্ষতা থাকবে। কিন্তু যখন আমরা ফারুকের মতো যারা হচ্ছে সফট ভাবে বিগত 16 বছরে তাদের জায়গা থেকে একটি লাইন লেখার মাধ্যমে হোক, ফেসবুকের একটি ক্যাপশন দিয়ে হোক, একটি ছবি আপলোড দিয়ে হোক, সরকারকে সমর্থন জানিয়ে এসেছে, তাদের একজন ফারুকী সাহেবকে যখন আমরা ওই জায়গায় উপদেষ্টা পরিষদে দেখি, তখন আসলে আমরা মর্মাহত হই, ব্যথিত হই, আমরা সাথে সাথে সেখানে প্রতিবাদ জানাই। এবং এই প্রতিবাদটি কিন্তু রাস্তায় নেমেও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিতে আসলে সরকারকে সর্বোচ্চটুকু প্রশ্নবিদ্ধ করবো যে এই বিষয়টি কিভাবে হয়, কাদের মাধ্যমে হয় এবং এটি
আমাদের যিনি প্রধান উপদেষ্টা, আপনি যিনি বললেন যে তিনি আমাদের সর্বশেষ আসা স্টেশন, তিনি এই বিষয়টি জানতেন কিনা, কিংবা জানলেও এটি কিভাবে হলো, এটি আমাদের সকলের প্রশ্ন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের জায়গা থেকে বিষয় হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে মনে করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ওই মুহূর্তে সবচেয়ে সেরা একটি অপশন ছিল। আমরা স্টিল এখনো সেটি মনে করি এবং বিশ্বাস করি। কিন্তু তার জায়গা থেকে আমরা যেটি বলছি যে এনজিও ভিত্তিক সরকার, তার জায়গা থেকে তার সংশ্লিষ্ট এবং তার পছন্দের কিছু মানুষ কিন্তু এই উপদেষ্টা পরিষদে রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের মধ্যে দু একজন এমন রয়েছে যারা এই জায়গায় তাদের দক্ষতার পরিচয় দিতে পারছে, আবার দুই একজন এমনও রয়েছে যারা একদমই দক্ষতার পরিচয় দিতে পারছে না। আমার প্রশ্ন হচ্ছে, আমি ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে হোক, আমি পূর্ববর্তী সম্পর্কের জায়গা থেকে হোক, সেই মানুষগুলোকে কেন ওই উপদেষ্টা পরিষদে এখনো রাখবো, যখন আমার দেশ যা প্রত্যাশা করছে, দেশের মানুষ যা প্রত্যাশা করছে, সেই অনুযায়ী আমার এই কাজগুলো কতটা দ্রুত হচ্ছে না। এবং এই কাজগুলো যখন ঠিক মতো প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, তখন দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থকে সামনে রেখে সেই মানুষগুলোকে সেখানে 3 মাস তো আমার তাদেরকে বিচার করার খারাপ একটা সময় নয়। 3 মাসে যখন আমি তাকে সেভাবে পাচ্ছি না, কেন আমি তাকে সেই জায়গা থেকে সরিয়ে সেই জায়গায় তুলনামূলক যাকে আমার যোগ্য এবং দক্ষ মনে হবে তাদেরকে নিয়ে আসছি না। এবং আমি এই জায়গায় আপনার সাথে সম্পূর্ণ একমত। আমরা না এই বাংলাদেশে এমন মানুষ 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব মানুষদেরকে আমরা অ্যাডভাইজর প্যানেল মানে কোন অ্যাডভাইজর প্যানেল, একটা মন্ত্রণালয়ে এখন যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে তাদেরকে আমরা উপদেষ্টা বলছি, তাদেরকে নর্মালি আমরা মন্ত্রী বলি। এই মন্ত্রী বা উপদেষ্টার একটি প্যানেল থাকা উচিত যারা তাদের অ্যাডভাইজরি প্যানেল। এইরকম অ্যাডভাইজরি আরেকটি প্যানেলে আমরা তাদের অংশগ্রহণ দেখতে চাই, আমরা তাদের অভিজ্ঞতাগুলো শুনতে চাই। কিন্তু এইরকম সরাসরি যিনি উপদেষ্টা কিংবা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, এই জায়গায় না আমরা 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব এই মানুষগুলোকে দেখতে চাই না, যারা দিনের একদম সময় নিয়ে 8 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা অফিস টাইম করেন, কারণ বাকি টাইম তাদের শরীরে কুলায় না। আমরা না এমন মানুষদেরকে আর দেখতে চাই না, যেই মানুষগুলোকে মাসের সপ্তাহের 7 দিনের 4 দিন যেমন অফিস করতে পারে, 3 দিন আবার হাসপাতালে দৌড়াইতে হয়, দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে হয়। এই মানুষগুলোকে 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব মানুষগুলো এই গুরুত্বপূর্ণ জায়গায় এই মুহূর্তে আমরা প্রত্যাশা করি না। আমরা মনে করি যারা ইয়াং জেনারেশনের প্রতিনিধিত্ব করে, আমি বাংলাদেশে আমার যে কোনো একটা মন্ত্রণালয়ে ধরুন আমার একজন 70 ঊর্ধ্ব দায়িত্ব পালন করছে, ওই জায়গায় দায়িত্ব পালন করার জন্য 40 থেকে 50 বছর বয়সের মধ্যে একই সাথে যোগ্যতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, ওই স্পিরিটকে ধারণ করে এবং দিন রাত ছুটে বেড়াতে পারবে, 16 থেকে 18 ঘন্টা কাজ করতে পারবে, এরকম অসংখ্য মানুষের অপশন আমি আপনাকে দিতে পারবো। আপনি কেন সেই মানুষগুলোকে বেছে নিচ্ছেন না? দেশে এবং দেশের বাইরে যেই মানুষগুলো এই অভ্যুত্থানের পূর্বে নিজের জীবন বাজি রেখে ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলেছে, আমরা দেখেছি ভাই এই 5ই অগস্টের পূর্বে কারা বুক ফুলিয়ে দেশে এবং দেশের বাইরে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছে, আমরা খুব ভালো করে দেখেছি। দেশের ভিতরে কয়জন সাংবাদিক এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পেরেছে আমাদের খুব ভালো করে জানা আছে। দেশের বাইরের কয়টা প্ল্যাটফর্মে আমরা তখন কথা বলার সুযোগ পেয়েছি আমাদের খুব ভালো করে জানা আছে। এই মানুষগুলো তারা যখন জীবনের বিনিময়ে নিজের এবং পরিবারের কথা চিন্তা না করে দেশ থেকে মাতৃভূমি ছেড়ে দেশের বাইরে চলে গিয়েছিল, এই মানুষগুলোকে কেন আমরা এখন গুরুত্ব দিচ্ছি না? অন্তর্বর্তীকালীন সরকার কেন শুধুমাত্র নিজের গণ্ডির ভিতরে উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তাদের লোকগুলো নির্ধারণ করছে? এটি আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের কথা হচ্ছে, আমি একজন ব্যক্তি, আমার গণ্ডি কোনোদিন একটি রাষ্ট্রের সব জায়গা হবে না, আমার পরিচিতি রাষ্ট্রের প্রত্যেকটি বিভাগের সমান হবে না, প্রত্যেকটি জেলার সমান হবে না। তাই বলে আমি কি রাষ্ট্রের প্রত্যেকটি বিভাগকে, জেলাকে এই জায়গায় ইনক্লুড করবো না? আমার তো নিয়ে আসার জন্য অনেক সোর্স রয়েছে। আমি সরকারে যদি থাকি, আমি ইন্টেলিজেন্সকে ব্যবহার করে বিভিন্ন জেলার বা বিভাগের যারা যোগ্য এবং দক্ষ, দেশের এবং দেশের বাইরে যারা যোগ্য এবং দক্ষ, তাদেরকে আমি খুঁজে বের করতে পারি। কিন্তু আমি যখন দেখি আমার প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিভাগে এবং আমার 24 জনের মধ্যে 13 জন উপদেষ্টাই হচ্ছে ওই নির্দিষ্ট একটি বিভাগের, এটি হচ্ছে আমাদের প্রিয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় সীমাবদ্ধতা, যে তার সরকারে তিনি জানুক আর না জানুক, কিন্তু তার এইটুকু খবর রাখতে হবে তার সরকারের এই যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ ডিসেন্ট্রালাইজড হয়েছে কিনা। আমার যদি উপদেষ্টা পরিষদই ডিসেন্ট্রালাইজ না হয়,
আমার ক্ষমতার এই যে ডিসেন্ট্রালাইজেশন, এটির গল্প দেয়া আসলে এখানে আমাদের একটি সীমাবদ্ধতারই বহিঃপ্রকাশ ঘটায়। আমার একটি রাষ্ট্রের 8টি বিভাগের মধ্যে 3টি বিভাগ থেকে কোনো উপদেষ্টা নেই, বাকি 3টি বিভাগ থেকে মাত্র 3জন উপদেষ্টা। একটি রাষ্ট্রের 8টি বিভাগের মধ্যে 6টি বিভাগ থেকে মাত্র 3জন উপদেষ্টা, একটি বিভাগ থেকে 13 জন উপদেষ্টা। আমার মনে হয় এই জায়গায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন কিংবা সময়ের প্রয়োজনীয়তা বোঝা, কিংবা যারা তাদের জায়গাগুলোতে এফিসিয়েন্সির পরিচয় দিতে পারছে না তাদেরকে সরিয়ে দেখার মতো ফোরনেস দেখানোর জায়গায় তাদের অবশ্যই সীমাবদ্ধতা রয়েছে, এবং এটি আমরা আমাদের জায়গা থেকে কঠোরভাবে সমালোচনা করে করতে বিন্দুমাত্র দ্বিধা করব না। আপনার যে বক্তব্যটা এখন আমি পেলাম, আমার কয়েকটা প্রশ্নের উত্তর একসাথে চলে এসছে, এবং আমি মনে করি এ যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বা নেতাদের মধ্য থেকে সবচাইতে কি বলবো যে শক্ত কথাটি এবং সত্য কথাটি এই মুহূর্তে আপনি বললেন। এবং আমরা খেয়াল করেছি যে পুরো বাংলাদেশ থেকে কোন জায়গা থেকে বেশি উপদেষ্টা এসছে। এবং দ্বিতীয় যে কথাটি বললেন, এই দেশে বৃদ্ধরা, অনেক বড় বড় দল, আমি নাম উল্লেখ না করি, তারা কিন্তু শেখ হাসিনার পতন ঘটাতে পারেনি। পেরেছে কারা? ছাত্ররা। অর্থাৎ বয়সের লোকগুলো যত অভিজ্ঞই হোক, কাজের ক্ষেত্রে ছাত্রদের গতির সঙ্গে এটা সেটা পারবে না। যেটা বললেন যে 40-45-এর লোকগুলোকে এনে আপনি যে লম্বা সময়, যেমন আমি আপনার উদাহরণটা দিই, আপনি সেদিন আমাকে বললেন সকাল 9টা থেকে আপনাদের কাজ শুরু, তারপর সারা রাত আপনারা, সারা দিন কাজ, সারা রাত কাজ, ঘুমাচ্ছেন 2 থেকে 3 ঘন্টা। এটা কি আমাকে দিয়ে আপনি আশা করতে পারবেন? আমি 8 ঘন্টা না ঘুমালে তো আমার শরীরই কাজ করবে না, তাহলে আমার চেয়ে যারা বয়স বেশি তাদের কাছ থেকে আপনি কি আশা করবেন? সার্জিস, আমরা এখন বিদায় নিতে চাই। যদি আপনি কোনো শেষ কথা দর্শকদের উদ্দেশ্যে বলার থাকে, তারপর আমরা বিদায় নেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আসলে আমি আর কয়েকজন মানুষকে ধন্যবাদ জানাতে চাই। 24-এর এই অভ্যুত্থানের পূর্বে খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যেই মানুষগুলো জীবন এবং তার পরিবারের কথা চিন্তা না করে দেশ ত্যাগ করে দেশে এবং দেশের বাইরে থেকে অনেকেই খুনি শেখ হাসিনার বিরুদ্ধে, তার রেজিমের বিরুদ্ধে কথা বলেছে। আমি যদি নাম নিয়ে আসতে চাই, আমি আমাদের পিনাকি দাদার নাম বলতে চাই, ইলিয়াস ভাইয়ের নাম বলতে চাই, কনক সারোয়ার ভাইয়ের নাম যদি আমি আমার জায়গা থেকে বলি, আমি আপনার নাম বলতে চাই, এবং আরো বেশ কিছু ভাই রয়েছেন যারা আসলে তখন আমাদেরকে, মাহমুদুর রহমান সাহেব আছে, মাহমুদুর রহমান, হ্যাঁ, যিনি আসলে তাকে দেশ ত্যাগ পর্যন্ত করতে হয়েছে সত্য কথা প্রকাশ করার জন্য, মাহমুদুর ভাইকে আমাদের সেই জায়গা থেকে, এরকম আরো বেশ কিছু নাম রয়েছে, আসলে হয়তো আমার এই মুহূর্তে মাথায় আসছে না। এই মানুষগুলোকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, কারণ কি পুরো বাংলাদেশে যারা ছিল তাদের চিন্তা যখন সহমত ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, এই মানুষগুলোর কথা শুনে আমরা নতুন করে ভাবতে শিখেছি, নতুন করে চিন্তা করতে শিখেছি, নতুন ইনসাইট পেয়েছি, এবং নতুন করে সাহস করার, কথা বলার সাহসটুকু পেয়েছি। সেই জায়গা থেকে আপনাকে, আপনার মাধ্যমে আমাদের এই বীর যোদ্ধাদেরকে, যারা দেশের এবং দেশের বাইরে থেকে সরাসরি কিংবা অনলাইনে এই যুদ্ধটি চালিয়ে গিয়েছেন, এবং সবশেষে পুরো বাংলাদেশের মানুষকে যারা 24-এর অভ্যুত্থানে রাজপথে নেমেছেন কিংবা আমাদেরকে সমর্থন দিয়েছেন,